বন্ধুরা দেখুন, বোগনভেলিয়া গাছে একই গাছে দু রকমের ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে খুব ভালো লাগে না? এটাও ফুটেছে, যদিও কিছুদিন পরে এগুলো সব নষ্ট হয়ে যাবে। তারপরে আবার অপেক্ষা করতে হবে কিছুদিনের জন্য। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটু ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন একেবারে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আজকে একটা অন্যরকম রান্না করছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো হচ্ছে খারকন পাতা, সবাই চেনেন। আগে না এত দেখা যেত না, এখন একটু বেশি পরিমাণেই দেখা যায়। আমার মনে হয় এখন চাষ হয়। আর দেশি যেগুলো সেগুলো একটু সরু সরু হয়, বাট এগুলো বেশ মোটা সোটা তন্দুরুস্ত দেখতে। যাই হোক, আগে একদিন এনেছিল, সেইগুলো পচে গেছিলো, বাট আজকে এগুলোকে আর পচালে হবে না, তাই হাতে প্লাস্টিক বেঁধে নিলাম। আর এগুলোকে আগে দুখণ্ড করে নিয়েছি, এবার এগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তো চলে এলাম রান্নাঘরে। এসে কালো জিরা আর শুকনো লঙ্কাকে তেল ছাড়া ভেজে নিচ্ছি। এবার এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই কড়াতেই একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 8-10 কোয়া রসুন। রসুনগুলো একটুখানি লালচে টাইপ ধরলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা খারকন পাতাগুলো, কেউ কেউ ঘাটকলও বলে। এবার এগুলোকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প করে পরিমাণে জল বের হবে। লবণ দিলে ভালো হতো, কিন্তু লবণটা আমি এখন দেব না, পরে দেব। এই যে মোটামুটি মিনিট 2-3 নাড়াচাড়া করার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া দিয়ে আবার মিনিট 2-3 জন্য ঢেকে দিয়েছিলাম, আর এরকম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প একটু জল দিয়ে আমি পেস্টটা করে নেব। যেহেতু ডাঁটাগুলো একটু মোটা মোটা ছিল, একদম ফাইন পেস্ট হয়নি। আবার একটা কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর তার মধ্যে এবার পেস্টটাকে ঢেলে দেব। এবার পাঁচটাকে নাড়াচাড়া করতে করতে একটুখানি আঁচটাকে কমিয়ে রেখে রেখে নাড়াচাড়া করতে করতে যখন জলটা একটুখানি টেনে যাবে, তার মধ্যে আর একটুখানি চিনি আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এইবার একটু কালো রং ধরেছে, তখন তুলে নিচ্ছি। আর এটা কিন্তু খাওয়ার সময় একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে। এই যে মাইক্রো ওভেনটাকে আজকে করতে গেলে আপনাকে এই সুইচটা প্রেস করতে হবে, স্টার্ট সুইচটা। এবার স্টার্ট সুইচটা আমরা যতবার প্রেস করবো ততবার টাইমটা বেড়ে যাবে। সেটা আমাদের বেশি টাইম লাগলে বেশি করতে পারি, কম টাইম লাগলে কমও করতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে অপশানটা আছে, আপনার ডায়ালিংটা আছে, আমরা এখান থেকেও টাইমটা আমরা এক্সটেন্ড করতে পারি। আর টাইম বেশি হয়ে গেলে এখান থেকে আমরা টাইমটা কমিয়েও দিতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে শুধু গরমের ক্ষেত্রে। আপনি ভাত, তরকারি, রুটি যা কিছু আপনি যদি গরম করতে চান শুধু, তখন আপনি এই সুইচটা যেটা করতে পারেন। এছাড়া আপনার বিভিন্ন অপশান আছে, মাইক্রো, গ্রিল, কম্বি, কনভেকশন। মাইক্রোতে আপনি যদি কোনো কিছু বয়েল আইটেম করতে চান, তখন আপনাকে মাইক্রো সুইচটা প্রেস করতে হবে। মাইক্রো সুইচটা আমরা প্রেস করলাম, প্রেস করলে এখানে দেখালো 900 বলতে এটা আমাদের ওয়াট কাউন্টিং হচ্ছে। এবার আমরা এটা 900 আমরা এটা চেপে চেপে আমরা ওয়াটটাকে কমাতে বাড়াতে পারি। ওয়াট বলতে আমরা যেমন গ্যাস ওভেনে যখন রান্নাবান্না করি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই বাড়িয়ে দিই, যে ব্যাপারটা সেটাই হচ্ছে ওয়াটেজ মেনটেন করে এখানে। এবারে আপনার যদি 900-তে দিয়ে আপনি যদি চালান, তাহলে আপনার রান্নাটা আপনার তাড়াতাড়ি হবে বা গরমটা তাড়াতাড়ি হবে। যদি আপনি চাইছেন ধীরে ধীরে বেশিক্ষণ ধরে হোক, তখন আপনি এটা ওয়াটেজটা যদি কমিয়ে দেন, কমিয়ে দিলে কিন্তু আপনার ধীরে ধীরে বেশিক্ষণ লাগবে গরম হবে। এবার গ্রিল কম্বির মধ্যে আপনি কোনো কিছু যদি কিছু পোড়ান, কিছু সেঁকতে চাইছেন, কিছু পোড়াতে চাইছেন বা কিছু কালার করতে চাইছেন, তখন আপনি এটা করতে পারেন। প্রথমে আমরা গ্রিল প্রেস করলাম, গ্রিল আসলো, আবার প্রেস করলাম, 0 চলে আসলো। এখানে গ্রিল প্লাস কম্বি ভালো করে একটু খেয়াল করুন। প্রথমে চাপলাম, কটা সিম্বল আছে উপরে? একটা। আবার প্রেস করলাম, কটা সিম্বল এসছে? দুটো। গ্রিল প্লাস কম্বি দুটো অ্যাড, বাবা এটা পড়ে যাবে।
এইবার আমরা এখানে টাইম দেবো। গ্রিল চাপলাম, কমপ্লিটে গেলাম, টেম্পারেচার দিলাম, টাইম দিলাম, দিয়ে গ্রিলের মধ্যে এই ধরনের পাত্র ইউজ করা যাবে না। এই ধরনের পাত্র ইউজ করা যাবে না। গ্রিলের মধ্যে আমরা ইউজ করব এখানে যে পাত্রগুলো দেওয়া আছে এইসব পাত্রগুলো আমরা ইউজ করবো। ও আচ্ছা। কেননা যেহেতু এটা আমাদের ব্রোসিলের পাত্র আছে, ব্রোসিলের পাত্রটা বেশি হিট করলে কেটে যেতে পারে। আচ্ছা। কারণ গ্রিলে আপনার সবসময় হিটটা বেশি লাগে। হবে। কনভেকশন প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাদের টেম্পারেচার দেখিয়ে দিল। টেম্পারেচার আমরা এখানে কনভেকশনের মধ্যে কি কি কোনো বেকারি আইটেমের কোনো বেকিং করতে গেলে, ধরুন বিস্কুট, কেক, পিৎজা বা বেকিং আইটেম যদি কোনো কিছু থাকে তখন আমরা এখানে কনভেকশনটা ইউজ করবো। এটাও টেম্পারেচারটা আমরা কমাতে বাড়াতে পারবো এটা দিয়ে। হ্যাঁ, এখানে সর্বোচ্চ টেম্পারেচার আছে দিয়ে দিল এবং বারবার করে আমাকে বুঝিয়ে দিয়ে গেল এবং বারবার করে আমাকে প্রশ্ন করলো যে আমি ঠিক করে বুঝেছি কি না, আর কোনো প্রশ্ন আছে কি না, এবং সব কিছু করে দিল। বেশ ভালো ছেলেটা, ভীষণ পোলাইট। কীভাবে গ্রিল করব, কী করব সব কিছু দেখিয়ে দিল এবং আমাকে বারবার করে বলল, না বুঝলে আবার বলুন, আমি আপনাকে আবার দেখিয়ে দেবো। আমি বললাম না না ঠিক আছে। তারপরে ওর যা কিছু করার ও করে তারপরে বেরিয়ে গেছে। আর এই দেখুন, ভেবেছিলাম ভালোই রোদ ছিল, তো এখন দেখছি কি প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। ঠাকুরঘরের পুজো আগেই কমপ্লিট করে নিয়েছিলাম, আর এত বৃষ্টি হচ্ছে মাথা এখন খারাপ হয়ে গেছে। বিকজ কি আমি অনেকগুলো কাঁচা জামা কাপড় মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। এবার যে কী হবে, কোথায় মেলবো সেটাই ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে গেছে। বৃষ্টি মনে হয় না আজকে আর থামবে বলে, এবং আকাশটাও ভালোই কালো হয়ে আছে। আর এইদিকে জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেশিন থেকে বের করে রাখি অন্তত পক্ষে, তা না হলে একটা গন্ধ হয়ে যায় মানে মেশিনের মধ্যে থাকলে। তাই জন্য বার করে রাখলে আর সেই গন্ধটা হবে না, তাই বের করে এখন রেখে দিচ্ছি। আর পরে ঘরেই মেলে দিতে হবে, কিছু করার নেই। আজকে লাঞ্চে বিশেষ কিছু রান্না হয়নি। খারকোট বাটা, আলু কাঁকরোল দিয়ে একটা ভাজি, আর হচ্ছে আম ডাল, আর কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে। আজকে এটাই রান্না হয়েছে। তো সবাইকে দিয়ে দিয়েছি, আমাদের তিনজনেরই খাবার বাড়া হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেব। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম এবং বিকেলের চা খাওয়া হয়ে গেছে। তো তাল নিয়ে যখন সবাই তালবাহানা করছে, আর আমি তখন কাঁঠালের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিন ধরেই করব করে আর করা হচ্ছে না। তো মেয়ে বলল আজকে কিন্তু অবশ্যই করে তৈরি করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে চলো। তো অনেকগুলো কাঁঠালকে একটু পেস্ট করে নিয়েছি, বেশ খানিকটা হয়ে গেছে। সবাই বলবেন হয়তো এতদিন কাঁঠাল ছিল তখন করলো না, এখন কাঁঠাল শেষ হয়ে গেছে তখন ওনার মনে পড়েছে কাঁঠালের রেসিপি তৈরি করার। দুধটা একটু জাল দিতে আসলাম। এটা কিন্তু কাঁঠালের সঙ্গে দেব না, অনেকটা দুধ হয়ে গেছে, এগুলোকে একটুখানি সুন্দর করে জাল করে রেখে দিলে এটা আবার অন্যদিন কিছু একটা করা যাবে। সেই কারণে দুধ যদিও রোজই আমার বাড়িতে রাখা হয়, ঘোষ আসে দুধ দিতে, তো সেটা খাওয়া খুব কম হয়। তো এই যে কাঁঠালের পেস্টটাকে নিয়ে নিয়েছি, কিছুটা কমিয়ে রেখেছি, এতটা হলে অনেকটা হয়ে যাবে, তো সেই কারণে। তো কাঁঠালের পেস্টের সাথে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা আমি 2 বাটি পরিমাণে নেব। তো 1 বাটি নিয়ে নিলাম, আরেক বাটিও নিয়ে নিচ্ছি।
আর কাঁঠালটা যেহেতু ভালো তাই দিয়ে দিয়েছিলাম মানে 1 বাটি চিনি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই যে সুন্দর করে মাখা হয়ে গেল, খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয়। এবার চলে এলাম আমার রান্নাঘরে, এসে কড়াতে একটু পরিমাণে বেশি তেল দিয়ে তেলের মধ্যে ফুলুরের মতন করে আমি ভেজে নেব। যদিও বড়াটা আমি সুন্দর করে দিতে পারি না, অনেকে খুব সুন্দর করে দেন বড়াটা, আমারটা একটু এরকমই হয়। তো যাই হোক, সুন্দর ফুলে উঠছে। তো মিনিট 2-3 মধ্যেই একদম লাল হয়ে যাবে একটা সাইড, তারপরে আবার একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। ফ্লেমটা একটু মিডিয়ামই রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, আর একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ওদিক করে ভেজে নিচ্ছি। একটু ক্রিস্পি ভাব হলে ভালো লাগে খেতে। তাল বড়াটাও তো ঠিক এইভাবেই তৈরি করা হয়। এইবার কাঁঠালের বড়াটা কে ফার্স্ট শুরু করেছিল জানি না। আমার পাশের বাড়ি এক কাকিমা আছেন, ওনার কাছ থেকেই প্রথম খেয়েছিলাম। তারপরের থেকে মেয়ে খেতে পছন্দ করে, তাই মাঝে মাঝেই করে দেওয়া হয়। আর এই যে আবার একটুখানি তৈরি করে নিচ্ছি। মেয়ের আর ভালো লাগছে না, মেয়ে বারবার করে এসে এসে উঁকি মারছে। তো আমি আবার বাটি করে নিয়ে যাচ্ছি একটুখানি ওকে দিতে, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এগুলো দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে। আর এই যে 1 বাটি ভাজা হয়ে গেছে কাঁঠাল বড়া, দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে বানাতে। আর আমার এটা কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই করে জানাবেন, কারণ আপনারা তো আর খেতে পাচ্ছেন না, খাবো আমরাই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথী হবেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমার জীবনে এগিয়ে চলা সম্ভব নয়। তো যাই হোক, দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।